সাতচল্লিশের দেশভাগ যদি সফল হতো, মানুষের যে আকাঙ্ক্ষা নিয়ে মানুষ সাতচল্লিশে দেশ ভাগ করেছে সেটা যদি তাদের সেই প্রাপ্তিটা হতো, তাহলে কিন্তু একাত্তর সংগঠিত হতো না। অথবা আমাদের এই সংবিধানকে ছুঁড়ে ফেলতে হবে। একাত্তরে মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা এবং এই 24শে গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, আপনি কোনোটা কি ডিভাইডেড করতে পারবেন না। আপনি যদি মোরাল অফ দ্য গ্রাউন্ড লেভেলটা দেখেন, তাহলে পুরা গ্রাউন্ডটা কিন্তু সেম। 47-এর আকাঙ্ক্ষা, 71-এর আকাঙ্ক্ষা এবং 24-এর আকাঙ্ক্ষা। 47 ব্যর্থ হয়েছে, এর ফলে 71 হয়েছে। 47-এর দেশভাগ যদি সফল হতো, মানুষের যে আকাঙ্ক্ষা নিয়ে মানুষ 47-এ দেশ ভাগ করেছে সেটা যদি তাদের সেই প্রাপ্তিটা হতো, তাহলে কিন্তু 71 সংগঠিত হতো না। আবার 71-এ যে আমাদের যেই লড়াই ছিল, যেই লড়াইয়ের ফলে আমাদের লক্ষ শহীদের বিনিময়ে হাজারো মা বোনের সম্ভ্রমের বিনিময়ে যে আমরা স্বাধীনতা পেয়েছি, একটা ভূখণ্ড পেয়েছি, সেই ভূখণ্ড তৈরির যে আমাদের যে একটা আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা যদি আমরা সফল হতাম, তাহলে কিন্তু এই 24-এর যে লড়াইটা হয়েছে, যেখানে আমার হাজারো ভাইরা অন্ধত্ব বরণ করেছে, আমার হাজারো ভাইরা পঙ্গুত্ব বরণ করেছে, আমার হাজারো ভাইরা শহীদ হয়েছে, এই পরিস্থিতিটা আমরা দেখতে পেতাম না। এবং আমি হলফ করে বলতে পারি যে এই 24-এর যে আকাঙ্ক্ষা নিয়ে এই লড়াইটা আমরা করেছি, এইটাও যদি ব্যর্থ হয়, তাহলে আমাদের অদূর ভবিষ্যতে এরকম আরেকটা পরিস্থিতির সম্মুখীন আমাদের হতে হবে। সেই পরিস্থিতির সম্মুখীন হয়তো বা আমরা আমাদের জীবদ্দশায় হব, না আমাদের পরবর্তী প্রজন্ম হবে। কিন্তু পরিবর্তনের জন্য মানুষের যে আকাঙ্ক্ষা, মানুষের যে লড়াই, সেই লড়াইটা আজন্ম চলমান থাকবে। এবং 71-এ যে আমাদের লড়াইটা ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, আমরা কিন্তু 54 বছরের যেই স্বাধীন রাষ্ট্রে সেটা কিন্তু আমরা পাই না। এবং আমরা দেখেছি 72-এ যে সংবিধানটা লেখা হয়েছিল, সেই সংবিধানে মুক্তিযুদ্ধের যে ঘোষণাপত্র, সেটাকে টোটালি বাদ দিয়ে একটা প্রেসক্রিপশনারি সংবিধান তৈরি করা হয়েছিল। এবং সেটা ছিল একটা পার্টি সংবিধান, সেটা কোনো গণমানুষের সংবিধান ছিল না। এবং তখনকার যদি গণপরিষদের যে বিতর্কগুলো ছিল, সেই বিতর্কগুলো যদি আপনারা অ্যানালাইসিস করেন, বা ওই বিতর্কের এখনও ডকুমেন্টগুলো আছে, সেগুলো থেকে দেখা যায় যারা ওই সময় যারা ছিল, সুরঞ্জিত সেনগুপ্ত সহ, যারা আসলেই একটা গুড সংবিধানের, ভালো সংবিধানের প্রপোজালগুলো দিয়েছিল, তাদের সেই প্রস্তাবগুলোকে একদম ডিনাই করে একটা পার্টি মিটিংয়ে যেই প্রস্তাবগুলো পাশ হতো, ওগুলো এসে তারা গণপরিষদে হ্যাঁ না ভোট দিয়ে পাশ করে নিয়ে যেত। এর ফলে মুক্তিযুদ্ধের যে আমাদের লড়াইয়ের আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা 24-এ আমাদের বাস্তবায়ন হয় না। এবং আমরা চাই 24-এ যে ঘোষণাপত্রটা হবে, সেই ঘোষণাপত্র শুধু এই ঘোষণার মধ্যে সীমাবদ্ধ না থাকুক, সেই ঘোষণাপত্র যেন বাস্তবায়ন হোক। এবং সেই ঘোষণা যদি বাস্তবায়ন হতে হয়, তাহলে আমাদের কি করতে হবে? সেই ঘোষণাপত্রকে অবশ্যই সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। এবং সংবিধানে অন্তর্ভুক্ত করতে হলে আমাদের সেকেন্ড রিপাবলিক তৈরি করতে হবে। কারণ আমাদের যে প্রথম রিপাবলিক 71 ব্যর্থ হয়েছে, 71 ব্যর্থ হয়েছে বলেই আগামী 24 তৈরি হয়েছে। এবং এই সেকেন্ড রিপাবলিক আমাদের করতে হলে গণপরিষদ নির্বাচন লাগবে। এবং আমরা চাই আগামী দিনে গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে এই জুলাই অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, যে আমাদের হাজারো শহীদদের রক্ত দিয়েছে, আমাদের অন্তত ভাইদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার প্রতিফলন সেই গণপরিষদ নির্বাচনের মধ্যে দিয়ে নতুন সংবিধান, সেকেন্ড রিপাবলিকের মধ্য দিয়ে আমরা আগামীর বাংলাদেশের যাত্রা করি, যেন সেই যাত্রা আগামীতে আমাদের এই রক্তাক্ত প্রান্তর, আমাদের আর একটা এরকম বিভৎসর রাষ্ট্র, জনগণের টাকায় কেনা গুলি, যেন জনগণের বুকে আর বিদ্ধ না হয় আগামীর বাংলাদেশে। সেরকম একটা বাংলাদেশ আমরা প্রত্যাশা করি। এরকম একটা বাংলাদেশ এদেশের মানুষের, সকল শ্রেণী পেশার মানুষের প্রত্যাশা। আমরা দেখেছি এই লড়াইয়ে সর্বপ্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয়ের 10 জুলাই রামপুরাতে বাংলা ব্লকের মধ্য দিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা প্রথম প্রতিরোধ গড়ে তোলে। এবং এই প্রতিরোধের ধারাবাহিকতায় যখন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বের হতে পারে নাই, তখন সারা ঢাকা শহর এই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলেছিল। এবং এই প্রতিরোধের মধ্য দিয়েই সারা বাংলাদেশে এই লড়াই ছড়িয়ে গেছে। এবং আমরা পেয়েছি 36শে জুলাই মতো এই ফ্যাসিস্ট পতনের মধ্য দিয়ে একটা সফলতা। এবং এই সফলতাকে আমাদের দীর্ঘজীবী করতে হলে
অবশ্যই সেকেন্ড রিপাবলিক লাগবে। অবশ্যই এই যে আমাদের দীর্ঘ লড়াই, এই 16 বছর যে আকাঙ্ক্ষা, আমাদের যে সাংস্কৃতিক লড়াই, আমাদের যে কালো কানুনের বিরুদ্ধে লড়াই। আপনারা জানেন যে আমাদের মানে পুলিশের একটা আইন আছে যে দায় মুক্তি আইন, মানে পুলিশ সে গুলি করতে পারবে কিন্তু তাকে কোনো ধরনের আইনের সম্মুখীন হতে হবে না। এবং এই আইন এখনও বলবৎ থাকার ফলে জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে এবং যেই পুলিশ সদস্যরা গুলি করেছে তাদের বিরুদ্ধে যেই তদন্ত কার্যক্রম আছে, সেই তদন্ত কার্যক্রম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আটকে আছে। পুলিশ সদস্যদের বিষয়ে রিপোর্টগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যায়, কিন্তু সেখানে তাদের যে আইনের ধারা, এই আইনের ধারার ফলে তারা এই পূর্ণ তদন্ত করতে পারছে না, কারণ তাদের তো দায় মুক্তি দেওয়া হচ্ছে। তারা যে গুলি করেছে তাদের তো এই সংবিধান তাদের দায় মুক্তি দিয়েছে, এই আইন তাদের দায় মুক্তি দিয়েছে। অথবা আমাদের এই সংবিধানকে ছুঁড়ে ফেলতে হবে। সংবিধানকে ছুঁড়ে ফেলে অবশ্যই নতুন সংবিধানের মধ্য দিয়ে এই জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা এবং ঘোষণাপত্র বাস্তবায়ন